আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে আর মাত্র কয়েকটা দিন পরে 1 জুন লোকসভা নির্বাচন। আমি আমাদের প্রিয় নেতা, আমার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাকে আমি কথা দিয়েছি যে এই বিধানসভা থেকে গতবারে 1,46,000 ভোটে আমরা জিতেছিলাম, কিন্তু এবারে আমরা 1.5 লক্ষ ভোটে জেতাবো, এই শপথ, এই দায়িত্ব দিয়েছি। কি পারা যাবেন? কারা পারবেন? হাত তুলুন দেখি। পারা যাবেন? এই লড়াইটা আমাদের করতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এখনো ভিডিও ভাইরাল, দিল্লিতে একদল মানুষ নামাজ পড়ছে, জুম্মার নামাজ। দিল্লির মোদী সরকারের পুলিশ গিয়ে পেটে লাথি মেরে, বুকে লাথি মেরে, মাথায় লাথি মেরে তুলে দিচ্ছে। কি আপনারা দেখেছেন তো ভিডিও নাকি? বাংলাতে যখন মানুষ যখন পবিত্র আজমির শরীফে যায়, উত্তরপ্রদেশে তাদের অপরাধ, তারা রাস্তায় নামাজ পড়ছিল, মাগরিবের নামাজ। যোগী পুলিশ সেদিন, যোগী আদিত্যনাথের পুলিশ তাদের প্রত্যেকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। প্রথমে আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা ঘিরে ফেলে, তাদের অপরাধ প্রত্যেকেই বলে কান ধরে উপোস করতে হবে। সারা পৃথিবী রেখেছিল সেই ভিডিও, সে ভাইরাল। তারপরে যোগী আদিত্যনাথের পুলিশ এলো, সেই পুলিশ থানায় নিয়ে গেল, তাদের মুচুয়াল কালিকে দিতে হবে। কেন? কারণ তোমরা রাস্তায় নামাজ পড়েছো। সারা ভারতবর্ষের সংবিধানে বলা আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। ভাবতে অবাক লাগে, একটা রাজনৈতিক দল দাঁত নখ বের করে জাতপাতের রাজনীতি আজকে করার চেষ্টা করছে, ধর্ম বর্ণের রাজনীতি করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই। আর সেই বহিরাগতরা দিল্লি থেকে এসে বাংলার মানুষকে আজকে কলুষিত করার যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, বাংলাকে ধ্বংস করার যে চক্রান্ত করছে, এনআরসির নাম করে, সিএর নাম করে যেভাবে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। এক ইঞ্চি জমি ছাড়া নেই। বিজেপির নেতারা ভোট চাইতে আসলে জিজ্ঞাসা করুন কোন অপরাধে 100 দিনের কাজের টাকা বন্ধ। এটা আমাদের অধিকার, বাংলার মানুষের অধিকার। কোন অপরাধে 11.5 লক্ষ গরিব মানুষের ঘরের টাকা দেওয়া হচ্ছে না? কি অপরাধ করেছে তারা? জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করতেই হবে, আমাদের প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে। জিজ্ঞাসা করতে হবে কেন 100 দিনের কাজ সহ রাস্তাঘাটের টাকা বন্ধ। একটা রাস্তা দিয়ে তো শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা চলে না। কেন 2021 সালে ভোটে হারার পর এই বাংলায় বাচ্চা ছেলেদের সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ হলো, মিড ডে মিলের টাকা বন্ধ হলো, স্বাস্থ্য খাতের টাকা বন্ধ করে দেওয়া হলো? কোন অপরাধে? এটা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে যারা বাংলার মানুষের পেটে লাথি মারতে চাইছে, এই ভোটে তাদের মুখে লাথি মেরে যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিতে হবে। 1 ইঞ্চি জমি ছাড়ার কোনো জায়গা নেই। আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে। আমি নিশ্চিতভাবে জানি যে আমাদের এই এলাকার আমাদের দলের কর্মীরা যারা আছেন, এখানে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী আছে। আমার আদিবাসী ভাই বোনেরা এখানে আছে। অনেক টোটাল পিতে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছিল। সারা ভারতবর্ষের আদিবাসী ভাই বোনেরা সেদিন ভেবেছিল যে দীর্ঘদিন পরে একজন রাষ্ট্রপতি, একজন প্রেসিডেন্ট ভারতবর্ষে আমাদের সম্প্রদায় থেকে হয়েছে। বিজেপিকে জিজ্ঞাসা করবেন না, রাম মন্দির উদ্বোধন হলো, দেশের একজন রাষ্ট্রপতি আমন্ত্রিত হলেন না কেন? বললো ছোট জাত, ওখানে যদি ওই নমশূদ্র বা ওখানে যদি নিচের কায়স্থ যারা আছে তারা যদি যায়, সেখানে ব্রাহ্মণরা সেখানে থাকবে না, সব চলে যাবে। দ্রৌপদী মুর্মু কোনো আমন্ত্রণ পেলেন না, একজন দেশের রাষ্ট্রপতি। ভাবতে পারে অস্থিরতা তৈরি করেছে। আমাদের লড়াইটা সেই। আমরা
আমরা সেই জায়গায় লড়াইটা করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় লড়াই। আজকের যে সিএ হচ্ছে, এনআরসি হচ্ছে, সিএটা হলো মাথা আর এনআরসি হলো লেজ। আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি। 2019 সালে যখন আসামে এনআরসি হলো, লোকসভার আগে প্রচার হলো কি, যে এনআরসি মানে শুধু মুসলমানদের তাড়ানো হবে। দিলীপ ঘোষ তো বলেই দিলেন বাংলা থেকে 2 কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এটা আমরা সকলেই জানি। আসামে একই কথা বলা হয়েছে। আর এনআরসি মানে অন্য কোন সম্প্রদায় তার কোপে পড়বে না। আসামে ভোটের পর যখন এনআরসি কার্যকরী হলো, সেখান থেকে 19 লক্ষ মানুষকে জেলে ঢোকানো হয়েছিল। তার মধ্যে 13,86,000 হচ্ছে কি আমার আদিবাসী ভাই বোনেরা, আমার হিন্দু ভাই বোনেরা, আর 7 লক্ষের কাছাকাছি মুসলিম এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। 1 লক্ষ মানুষ পালিয়ে চলে এসেছিল বাংলাতে। তো আমাদের উত্তরবঙ্গে যারা বিধায়ক আছে তাদের সঙ্গে কথা বলতে বলতে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আসাম থেকে তো লক্ষ লক্ষ মানুষ তো আমাদের রাজ্যে এসছে, এদের অভিজ্ঞতা কি কি হয়েছিল ওখানে এনআরসির নাম করে। যারা পয়সা আছে যাদের, তারা সব কোর্টে চলে গেল, হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে গেল। তারা মামলা লড়াই করে বললো যে আমার আধার মামলা লড়াই করে জিতলো, কিন্তু যারা গরিব মানুষ, যারা রিক্সা চালক, যারা ভ্যান চালক, যারা বাবুর বাড়িতে কাজ করে, যারা কৃষক, যারা শ্রমিক, যারা খেতে মজুর, কালকে দুপুরে কি খাবে সেই সংস্থানটা যাদের নেই, সেই মানুষগুলো আর কোর্টে যেতে পারলো না। 25টা দিন টাইম দেওয়া হলো। তারপর 25টা দিনের পর আসামের পুলিশ, নরেন্দ্র মোদী সরকারের পুলিশ টানতে টানতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে গেল 19 লক্ষ মানুষকে। ভাবতে পারেন? আচ্ছা, আমাদের বাংলাতে যারা বঙ্গের মানুষ যারা এসেছে, আরে তাদের তো আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড, তাদের ছেলেমেয়েরা কেউ স্কুলে পড়ছে, কেউ চাকরি করছে, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ ডব্লিউবিসিএস, জমির দলিল সবকিছু তো তাদের আছে। তারপরে কেন স্বাধীনতার 75 বছর পরে আজকে এনআরসি করতে হবে, কেন সিএ করতে হবে? এর অভিসন্ধিটা কি? এই জবাব ভারতীয় জনতা পার্টির নেতা যারা ভোট চাইতে আসবে, চোখে চোখ রেখে আমাদের কর্মীরা তাদেরকে এই প্রশ্ন তাদেরকে করতে হবে। দেখবেন লেজটা পোয়ার ভিতরে গুলিয়ে দিয়ে পালিয়ে চলে যাবে, কথা বলার ক্ষমতা আমাদের নেই। আসামে 3.5 কোটি মানুষ, 19 লক্ষ মানুষ জেলে এখনো। বাংলায় 12 কোটি মানুষ, কত মানুষ জেলে যাবে, কত মানুষ বিএসএফ এর গুলিতে মরবে সীমানায়, সীমান্ত এলাকায়, হিসাব করুন। তাই কারণে আমাদের নেত্রীকে বললেন, কেন্দ্র একটা চিঠি পাঠিয়ে বললো ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিতে হবে। 4,000, 5,000, 6,000 বিঘে জমি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার জীবন থাকতে, আমাদের রক্ত থাকতে এক তো এনআরসি সিএ করতে দেব না, 2-1 শতক জমি বাংলার মাটিতে দেব না। আর ডিটেনশন কাকে ভোট দেবেন আপনাকেই ঠিক করতে হবে। বিজেপির নেতারা বলছেন যে সিএ মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। আমরা বলছি খুব ভালো কথা, আমরা সমর্থন করব। তাহলে অমিত শাহ, নরেন্দ্র মোদী একটা প্রেস কনফারেন্স করে বলুক যে সিএ হচ্ছে নাগরিকত্ব সংশোধন, এনআরসি হবে না, আমরা মেনে নেব। বলবে না, কোনো দিন বলতে পারে না, কারণ ওদের লক্ষ্যটা, ওদের ভাবনাটা, ওদের চিন্তাটা আলাদা। দেশটাকে জাতি দাঙ্গা তৈরি করে একটা কমিউনিটি, অংশের একটা কমিউনিটিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, গ্রামীণ হিন্দু, গ্রামীণ মুসলমানদের উপরে চরম আঘাত নামিয়ে নিয়ে আসা, এই চেষ্টা, এই চক্রান্ত। প্রতারক ধাপ্পাবাজ কথা দিলে কথা রাখে না। 2014 সালে বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংকে দেবে, 1 টাকা দিতে পারিনি। ওরা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, 10 বছরে 20 কোটি চাকরি, তো দূরের কথা 20,000 চাকরি দিতে পারেনি। ওরা বলেছিল দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত হবে, বড় সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হয়েছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটের আগে কি বলেছিল? বলেছিল আপনারা আমাদেরকে ভোট দিন, আমাকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসুন, আমি প্রথমেই বাংলার মা বোনদের জন্য একটা ন্যূনতম রোজগারের ব্যবস্থা করব। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে।
আজকে বাংলায় 2,12,00,000 মা বোনেদের প্রথমে ছিল 500 টাকা, 1000 টাকা, আর গত কয়েকদিন আগে আমাদের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 500 1000 নয়, যারা 500 পেত তারা পাবে 1000, আর যারা 1000 তারা পাবে 1200। বাংলা 2,12,00,000 মা বোনদের প্রতি বছরে 25,000 কোটি টাকা তাদের ব্যাংকে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো আমাদের থাকতেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে কথা দিলেন, আমাকে ক্ষমতায় নিয়ে আসুন, বাংলার কৃষকরা একর প্রতি 5,000 পায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিচ্ছি, তৃতীয়বারের জন্য ক্ষমতা এলেন, এটাকে আমি 10,000 করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 1,21,00,000 কৃষককে একর প্রতি আজকে 10,000 টাকা করে দিয়েছেন। কারা কৃষক বন্ধুর টাকা পান একটু হাত তুলুন তো। কারা পান কৃষক বন্ধুর, কারা টাকা পান, আমি তাদের হাত তুলতে বলছি। দেখুন এখানে এত মানুষ, এত পরিবারের সদস্যরা আজকে কৃষক বন্ধুর টাকা পায়। কেউ একর প্রতি 10,000, কেউ যদি একরের কম থাকে তারা পায় 4,000। কোন সরকার বাংলাতে করেছে স্বাধীনতার পর? একটা সরকার দেখাতে পারবেন সারা ভারতবর্ষে যে আজকে কৃষক বন্ধুর মাধ্যমে 10,000 করে টাকা দিয়েছে? আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বাজেটে ঘোষণা করেছেন যে কেন্দ্র গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছে না। আমরা কয়েকটা দিন অপেক্ষা করব, সেই টাকা যদি না দেয় আমরা দেব। কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যত প্রধান 3,300 প্রধানের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন। সেই ভার্চুয়াল সভাতে তিনি বলেছেন, আমাদের প্রধানদের বলেছেন, তোমরা লিস্ট তৈরি করো, বুথের লিস্ট তৈরি করো, যাদের ঘরের দাম আছে তাদের লিস্ট তৈরি করো, বুথ সভাপতি পঞ্চায়েতের মেম্বারদের হাতে তুলে দাও। পঞ্চায়েতের মেম্বাররা, প্রধানরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা, পার্টির নেতারা সেই বাড়িতে বাড়িতে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, কেন্দ্র যদি টাকা না দেয় 31শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের ব্যাংকে 1,20,000 টাকা করে পৌঁছে যাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কথা দেয়, সেই কথা 100% পূরণ করে, এটা আমরা জানি। আমি তাই আমাদের 9টা অঞ্চল এখানে আছে, আমি সমস্ত প্রধানের অনুরোধ করব, আগামী পরশুদিন ঈদ হয়ে গেলে আমাদের প্রত্যেকটা কর্মী, পঞ্চায়েতের মেম্বার, বুথ সভাপতি, বুথ কমিটির সদস্যরা বাড়িতে বাড়িতে যাবে, যাদের ঘর আছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, যারা ঘর পায়নি তাদের একটা কিট দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। ঈদের পরে সেই কিটটা আমরা পাবো, আর সেই কিটগুলো নাকি আমাদের মহিলা একটা লক্ষ্মীর ভান্ডারের লোগো দিয়ে একটা ছোট্ট মানি ব্যাগ টাইপের, মানে কাগজের না, এক ধরনের মেটেরিয়াল, যেটা সুদূর দিল্লি থেকে করে আনা হয়েছে, সেইগুলো নিয়ে আমাদের মহিলারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে। আমাদের ছেলেরাদের একটা স্টিকার দেওয়া হবে, সেই স্টিকার গুলো প্রত্যেকটা দরজায় দরজায় লাগানো হবে। সেটা স্লোগান হলো এইটাই, বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলা দাঙ্গাকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই, দেশের দাঙ্গাকারীদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইকে আমাদের লড়তে হবে। তাই আমি ক্যানিং 2 নম্বর ব্লকের আমাদের সমস্ত নেতৃত্ব আজকে যারা আছেন, আমি অনুরোধ করতে চাই, একটু চোখখান আমাদের খোলা রাখতে হবে। গাদ্দারের দল, বেঈমান মির্জাপুরের দল আমাদের কাঁধে কাঁধে কেউ ঘুরে বেড়াচ্ছে। এই বেঈমান বিশ্বাসঘাতকদের চিহ্নিত করুন। এটা হচ্ছে দেশ গড়ার সরকার। 1 জুন ভোট হবে, 4 তারিখে গণনা হবে, আবার 5 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন দপ্তরগুলো তারা সমহিমা তারা কাজ করতে শুরু করবে। আর বেঈমান বিশ্বাসঘাতকগুলো যদি আমরা চিহ্নিত করতে না পারি, আগামী দিন আমাদের খাবে আর আমাদের পিছনে বাঁশ দেবে। এটা আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই কি বেঈমানগুলো চিহ্নিত করা যাবে তো নাকি? একটু কথা হাত উঠছে না, মানে তারা আমাদের মধ্যে কেউ আছে নাকি? কি চিহ্নিত করা যাবে তো নাকি? হ্যাঁ, প্রথম থেকে এটা এই হাতটা ওটা উচিত ছিল। দেখুন, লড়াই করবেন কাপুরুষের মতো নয়, লড়াই করতে হবে বীর পুরুষের মতো। আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞ চিরঋণী। আমি তো সবসময় মনে করি যে আমার বয়স্ক যারা আছে তারা প্রতিদিন সকালে উঠে তাদের পায়ে যদি একদিন সালাম বা প্রণাম করি, তবু ঋণ শোধ করতে পারবো না। অনেকে বলবেন কেন? দেখুন, এই
এই ব্লকে 2016 সালে দল আমাকে টিকিট দিয়েছিল, সেই ভোটে দিয়েছিলাম 55,000। আর 2021 সালে দল আমাকে টিকিট দিয়েছিল, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, আপনাদের দোয়ায় আপনারা সেদিন দুটো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাকে খুব বেশি পিছোতে হয়নি। আমি 54,000 ভোটে এই পবিত্র বিধানসভা থেকে সেদিনও আমি জয়লাভ করেছি। ফলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিতভাবে মনে করি আখের চাইতে সোনালি মিষ্টি হয় না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু কিছু গাদ্দার আছে, পরের বাপকে বাপ বলতে খুব বেশি ভালোবাসে, এটা আমি জানি। সকাল হলে যে টয়লেটটা হয়তো ব্যবহার করে সেটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, বা ছোট্ট বাচ্চাটা যেটা যে স্কুলে যায় আইসিডিএসে, সেটাও তৃণমূল কংগ্রেসের দেওয়া, মামাটি মানুষের সরকারের দেওয়া। একটা সাইকেল চড়ে বাড়ি থেকে স্কুলে যায়, সেটাও সবুজ সাথী সাইকেল, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। দুপুরে হয়তো যে ভাতটা খায় সেই রেশনের চাল, বিনা পয়সায় রেশন, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। হয়তো বাজার করতে যেটা যাচ্ছে, হয় কৃষক বন্ধুর টাকা, নয় লক্ষ্মীর ভান্ডারের টাকা, নয় কন্যাশ্রীর টাকা, নয় রূপশ্রীর টাকা, নয় ঐক্যশ্রীর টাকা, সেই টাকাটা নিয়ে সে বাজার করতে যায়। সবচেয়ে লজ্জার বিষয় হলো এইটা, যে আবার তারাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে। এর মতো লজ্জা আর বাংলাতে আর কিছু হতে পারে না। এর মতো গাদ্দার, বিশ্বাসঘাতক, বেঈমানদের চিহ্নিত করে আগামী দিনে উচিত শিক্ষা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে করা থাকতে পারে না। আরেকটা ধাপ্পাবাজ চিটিংবাজ দিল্লি থেকে আসছে, দেশের প্রধানমন্ত্রী। কত বড় মিথ্যাবাদী দেখুন না। হঠাৎ করে বারাসাতে এসে বললেন এত কোটি টাকা আমি 2021 সালের পরে দিয়েছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করে বললেন যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, যদি আপনি প্রমাণ করতে পারতেন 2021 সালের পরে বাংলা আবাস যোজনা, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলি, কিংবা 100 দিনের কাজের টাকা বলি, আপনি 1 টাকা বাংলাকে দিয়েছেন, তার শ্বেতপত্র প্রকাশ যদি করতে পারেন, ঘরের টাকা প্রকাশ করতে পারেন, তাহলে আমি রাজনীতির আইনায় আর আসবো না। আমার 42 জন লোকসভায় যারা টিকিট দিচ্ছে আমরা তাদেরকে উইথড্র করব। আজকের প্রায় 1 মাসের বেশি হলো মিথ্যাবাজ, ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। করবে কি করে? দেয়নি তো টাকা। সন্দেশখালী এসে বললেন, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, দেশের মা বোনেদের লজ্জা। আমি যদি বলি আপনাকে, মণিপুরে যে কোন রহস্যের লজ্জা নয় প্রধানমন্ত্রীজি। উত্তরপ্রদেশে যখন 19 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তার জিভ কেটে নেওয়া হয়েছে, যখন মারা যায়, যোগী সরকারের পুলিশ যখন অন্ধকারে পুড়িয়ে মেরে দেয়, সেটা দেশের লজ্জা হতে পারে না। জম্মু কাশ্মীরে 8 বছরের বাচ্চা মেয়েকে 3 জন আরএসএস এর লোক ধর্ষণ করে, তারপর তার যৌনিদারে রড ঢুকিয়ে দেয়, তারপরে তার শ্বাসরোধ করে খুন করে, এটা দেশের লজ্জা নয়? আর সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে কিছু লোককে সাজিয়ে গুছিয়ে মিডিয়াকে দিয়ে হাইলাইট করে আজকের বলছে সন্দেশখালী আমাদের দেশের লজ্জা। লজ্জা থাকা উচিত দেশের প্রধানমন্ত্রী একটা মিথ্যাবাজ। এই প্রধানমন্ত্রীকে আগামী দিনে দিল্লির গদি থেকে টেনিয়ে নামার দায়িত্ব হচ্ছে বাংলার মানুষের। সবচেয়ে একটা বড় ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে। গতকালকে আমি আর পরশুদিন একটা বর্তমানে একটা খবর দেখছিলাম, আরএসএস ওদের যে মূল প্রবক্তা যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা একটা সমীক্ষা করে বলছে সারা ভারতবর্ষে বিজেপি ধূসর গণ্ডি পার হতে পারবে। এটা তৃণমূল কংগ্রেস বলছে না, এটা আমরা বলছি না, কংগ্রেস বলছে না, সিপিএম বলছে না, আরএসএস বিজেপির মূল প্রবক্তা, মূল দল যারা, সংগঠন যারা, তারাই বলছে। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই, আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডল, রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে কোথাও মতবিরোধ কারো থাকতে পারে, আমরা 5 বছর হয়তো তার সাথে কোথাও বলিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাকে ক্যান্ডিডেট করেছে, তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে যখন সে আমাদের লড়াই করছে, তখন আমাদের দায়িত্ব হলো 19 সালে যে ভোট জিতেছি তার চাইতে বেশি ভোটে তাকে জেতানো। এই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে।
আমি আশা করি আমার সকল ভাই বোনেরা কাল দিনটা পরে পরশুদিন ঈদটা হয়ে গেলে গোটা ব্লক জুড়ে গোটা বিধানসভা জুড়ে লড়াইটা করতে হবে, এমন ভাবে ঝড়টা তুলতে হবে, তুফানটা তুলতে হবে, খড়কুটির মতো বিরোধীরা ক্যানিং পূর্ব থেকে উড়ে চলে যাবে, সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীকে নিতে হবে। কি পারা যাবে তো নাকি? সেই লড়াইটা লড়তে হবে। প্রতিদিন শুভেন্দু আমাদের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছে, কাকে না বাদ দিচ্ছে। কখনো বলছে শওকত মোল্লা, কখনো বলছে হোসেন শেখ, কখনো বলছে শামীম, কখনো বলছে জাহাঙ্গীর। আরে ভাই, তুমি কি বলতে চাইছো এটা তো আমরা বুঝি। তুমি যে নামগুলো বলছো, কেন বলছো, কিসের জন্য বলছো, সেটাও আমরা জানি, সেটা আমি আর ব্যাখ্যা করছি না। কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, এইটুকু শুধু গর্ব করে বলতে পারি, তুমি যত সিবিআই এর ভয় দেখাও, ইডির ভয় দেখাও, এনআই এর ভয় দেখাও, ইনকাম ট্যাক্সের ভয় দেখাও, তুমি যতই চেষ্টা করো, আমাদের টিকি ছেড়ার ক্ষমতা কিন্তু তোমার নেই। এটা অন্তত তোমার মনে রাখা উচিত। আরে এত কাপুরুষতা কেন? আরে ভোট তো হচ্ছে 1.5 মাস 2 মাস, এই সময় কেন সিবিআই ইডি দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে দেখে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীদের? কেন এনআইএ কে দিয়ে রাত 12টার সময় গিয়ে সেখানে আমাদের কর্মীদের বাড়ির দরজা ভেঙে একজন মা বোন তার পুরুষ সঙ্গে তার যৌনাঙ্গে লাঠি পর্যন্ত মারা হয়েছে? লজ্জা আমাদের কাছে। পুলিশকে বলছে 5টার সময় যাব, আর রাত 2টোর সময় গিয়ে বাড়িতে গিয়ে ভাঙচুর করছে। ভাবতেই পারেন? প্রতিদিন সকালে উঠে টিভি খুলবেন। আমি তো এখন সকাল হলে একটা কাজ করি, উঠেই ঘুমতে উঠে টিভিটা ছাড়ি, দেখি কার কার বাড়িতে ইডি বা সিবিআই বা এনআইএ বা ইনকাম ট্যাক্স গিয়েছে। দেখে তো বলতে হবে মানুষকে, আবার সকাল একটু দেখে নি। এক অবাস্তব যুগ তৈরি হয়ে এসে গেছে এখানে। মানুষ সঙ্গে নেই, এজেন্সি ব্যবহার করে বাংলায় ক্ষমতা আসবে। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই, ওদের হাতে আছে এজেন্সি, আমাদের হাতে আছে মানুষ। মানুষকে সঙ্গে নিয়ে ভালোবেসে আমাদের এগোতে হবে। আমাদের এই ব্লক বা বিধানসভায় আমার যারা ব্লকের নেতৃত্ব, বিধানসভার নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্ব যারা আছেন, তাদের কাছে অনুরোধ করবে, এবং বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, দল করতে হলে মানুষকে ভালোবেসে করো। দল মানুষকে চোতরাইয়ে করা যায় না, আর সেই ক্ষমতা বেশি দিন থাকে না। এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত। এটা সকলকে যেন স্মরণ করিয়ে আমি দিতে চাই। দল করতে হলে মানুষের বিপদে পাশে থাকো, দল করতে হলে মানুষের বিপদে ছুটে যাও। এটা আমি প্রত্যেকটা আমাদের দলীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো, আগামী দিনে আরো বেশি শক্তিশালী করতে হবে ক্যানিং পূর্ব, আরো বেশি মাথা উঁচু করে সিট নেওয়া সোজা করে লড়াই করতে হবে। এই বিষয়টা সকলের মাথায় রাখা উচিত বলে আমি অন্তত মনে করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, বিগত দিনে বিগত সময় কোন সরকার কিন্তু কখনো এইভাবে দাঁড়ায়, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করছে। আজ যত রাস্তা টেন্ডার হয়েছে, এই রাস্তাগুলো হয়ে গেলে প্রতিটা অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা। প্রতিটা সময় আমরা বিদ্যুতের যারা দপ্তরের লোক আছে তাদের সঙ্গে লড়াই করছি। লো ভোল্টেজ চলবে না, কোন জায়গায় বিদ্যুৎ ঘাটতি থাকবে চলবে না, আমরা লড়াই করছি। পিএইচি দপ্তরের সঙ্গে প্রতিদিন 2 বার করে ঝগড়া করি। পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আমরা 40টা পয়েন্টে জলের ট্যাঙ্কি আসবে হয়তো আগামী কাল বা পরশু দিন থেকে। আমরা আমাদের এই 10টা অঞ্চলের 9টা অঞ্চলের 40টা পয়েন্ট দিয়েছি। এই রোজার সময়, গরমের সময় এখানে জল পাচ্ছে না মানুষ, সেখানে যাতে ট্যাঙ্কি থেকে জল দেয়। আমরা পরিকল্পনা নিয়েছি আমাদের 9টা পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েতে 4টে 5টা করে ট্যাঙ্ক কিনবে, মোটর ভ্যান করে যে গরিব মানুষটা আছে তাকে 500 টাকা ভাড়া দেবে। সেই জল প্রতিদিন গ্রামে গ্রামে চলে যাবে, যাতে কোনো গরিব মানুষের কোথাও যেন জলের অসুবিধা না হয়, সেই ব্যবস্থাও আমরা করেছি। এই মানুষের জন্য আমরা কাজ করি। আমরা মানুষের দাবিদার, মানুষের গোলাম। আমরা মানুষের, আমরা জমিদার নয়। আজ দেশের সরকার জমিদারি রাজত্ব কায়েম করতে চাইছে, হিটলারি রাজত্ব কায়েম করতে চাইছে। আমাদের বুঝতে হবে আমরা মানুষের সঙ্গে থেকে
কাজ করি। আমরা সিবিআই, ইডি, এনআইএ কে দিয়ে ভয় দেখিয়ে ভীতি সঞ্চার করে আমরা লড়াই করি না তৃণমূল কংগ্রেস। এটা বিজেপি, সিপিএম, কংগ্রেসকে মনে রাখতে হবে। আর আপনাদের আশীর্বাদ যদি থাকে, দোয়া যদি থাকে, ভাঙড়ে আপনাদের আশীর্বাদ নিয়ে, এবং দিদি আপনাদের আশীর্বাদ দোয়া যদি ঠিক থাকে, আর কদিন পরে ভোট 1 জুন, আর 4 তারিখের মধ্যে আইএসএফ এর তবলি ওখান থেকে গুড়িয়ে দেবো, কেউ আটকে রাখতে পারবে না। সেই লড়াইটা গোটা ভাঙড় জুড়ে শুরু হয়েছে। ভাঙড়ের মানুষ বলছে কাকে ভোট দিলাম 21 সালে? কে একটা তোলাবাজ, একটা ধান্দাবাজ, একটা চিটিংবাজ, একটা দালাল আজ ভাঙড়ের মানুষকে আজকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে। গোটা ভাঙড় জুড়ে অনুন্নয়ন, গোটা ভাঙড় জুড়ে রক্তের হোলি খেলা, তার সম্পূর্ণ নায়ক হচ্ছে এই আইএসএফ এর যিনি নেতা। তাই দলে দলে মানুষ কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে ফিরছে। আমার আত্মবিশ্বাস, ভাঙড়ের 13টি অঞ্চল, 13টি অঞ্চল খুব খারাপ যদি রেজাল্ট করি, 12টি অঞ্চল তৃণমূল কংগ্রেস জিতবে। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। আর যদি ভালো রেজাল্ট করি, 13টা অঞ্চল জিতবে। সেই লড়াইটা আজকে শুরু হয়েছে। আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা ছিল বলে আজ আমি অন্তত সেখানে গিয়ে আজকে লড়াইটা করতে পারছি। আমার সবচেয়ে বড় পাওনা কি জানেন আপনারা? কেন বলছি এ কথা? বিধানসভা ভোটে আমি 90% সময় নেই, লোকসভার ভোটে 90% সময় নেই, পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ। এইরকম ধরনের কর্মী কেউ কেউ আমাকে বলছিলেন, একটু আবু জাফর বলার সময় বলছিলেন আমরা একজন ভালো বিধায়ক পেয়েছি। আমি বলছি না, ভালো বিধায়ক নয়, আমি ভালো আপনাদের মতো কর্মী পেয়েছি। তাই তো আজকে এত পক্ষে দিয়ে আজকে লড়াই করে এই এলাকার সার্বিক উন্নয়নটা ঘটাতে পারছি। এটা আমাদের পরিবার, আমাদের পরিবারের মতো ধরে রাখতে হবে। এটা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের কর্মীদের মাথায় রাখতে হবে। শুধু খালি জামা গাইতে মোবাইল একটা নিয়ে নেতাদের পিছনে ঘুরে নেতা হওয়া যায় না, এটা মনে রাখবেন। মাথার ঘাম পায়ে ফেলে লড়াই করতে হয়, শিখতে হয়। সেই কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীদের ট্রেনিং পূর্বে করতে হবে। আমি মনে করি তো অন্য জায়গার একটা অঞ্চল সভাপতি যতটা না রাজনীতি বোঝে, আমার একজন বুথ সভাপতি তার চাইতে অনেক বেশি রাজনীতি বোঝে। এটা আমি নিশ্চিতভাবে মনে করি। রাজনৈতিক সচেতন মানুষ ট্রেনিং পূর্বে আছে, সামাজিক সচেতন মানুষ ট্রেনিং পূর্বে আছে। ট্রেনিং পূর্বের মানুষ উন্নয়নের জন্য আমাদের কাছে দাবি করে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, একটু খরচ ছেড়ে বেরিয়ে আসুন। কোথাও কোথাও একটু সমস্যা আছে, সমস্যাগুলো মিটিয়ে ফেলুন। শত্রুর বিরুদ্ধে লড়াই, এটা ঘরের স্বামী স্ত্রী বাপ বেটায় লড়াই নয়। এই লড়াইটা বাংলা বাঁচানোর লড়াই, এই লড়াই বাংলা মাকে রক্ষা করার লড়াই। এই লড়াইটা আমাদের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মের সর্বনাশ হবে কিনা, তারা ভালো থাকবে কিনা তার লড়াই। এই লড়াই এনআরসি সি এর বিরুদ্ধে লড়াই, আমাদের অধিকারের লড়াই। এই লড়াই লড়তে গেলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের, বিশেষ করে আজকে যারা সামনের সারি নেতৃত্ব এসেছেন, যদি ক্যানিং 2 নম্বর ব্লকে আজকে যারা উপস্থিত হয়েছেন, যদি বুক চিতিয়ে লড়াই করতে পারেন, আমি মনে করি 5000 ভোট বিরোধীদের পাওয়ার ক্ষমতা এই ক্যানিং 2 নম্বর ব্লকে নেই। এটা আমার আত্মবিশ্বাস আপনাদের প্রতি আছে। সেই লড়াইটা আপনাদের লড়তে হবে। আরে আজকে তো আমাদের একটা ছোট্ট উপহার আমরা দেবো, এটা তো আমাদের দায়িত্ব, ইট ইজ আওয়ার ডিউটি। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের করতে হয়। থাকবে কি এইটুকুই তো থাকবে, এর বাইরে তো আর কিছুই থাকবে না, সব তো চলে যাবে। আমরা যতদিন রাজনীতি করব, আমাদের শেষ রক্ত দিয়ে অন্তত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই শপথ, এই প্রতিশ্রুতি আজকের এই পবিত্র রমজান মাস থেকে আমাদের নিতে হবে। আর আমি সকলকে শেষ কথা বলবো যে আপনারা অবশ্যই পরশুদিন যে ঈদ সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে দিয়েছে, তারা হয়তো ফ্ল্যাগ মাস করছে, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারাও ওই দিন ঈদের দিন বিকালে অন্তত একবার এসে দেখে যান, অন্তত ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের একতা কতটা, হিন্দু মুসলমানের, অন্তত ওই দিন এসে একটু তাদেরকে অন্তত দেখে যেতে বলবো। আর বিজেপির যারা চামচা বাবুরা আছে শুভেন্দুর মতো, যারা মেরুদণ্ড বিক্রি করে দেয়, তাদেরও বলবো যে একবার এসে অন্তত ক্যানিং পূর্বটাকে অন্তত ওই দিন দেখে যেতে। তাই সকলকে বলবো বেলা 4টের মধ্যে আপনারা অবশ্যই আসবেন। আগামী পরশুদিন 11 তারিখ আমাদের
ঈদের দিন, আমাদের খুশির দিন। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সবাই মিলে প্রতি বছরের ন্যায় এবারে মিলিত হব। এবারে আরেকটু বেশি হবে আমি আশা করি। এবং দুটো গেটে আমি বলবো যে আমাদের নেতৃত্ব যারা আছে একটু চলে যাও, একদম কেউ ওদিক থেকে কেউ যেন এদিকে না ঢোকে। আর ওই দিকটাতে একটু ব্লক করে দাও, কেউ যেন ওদিক থেকে না যেন আসে। আমি ওই দিকটা আমাদের নেতৃত্ব চলে যাও, সাথে থেকে চলে যাও, একজন চলে যাও, তোরা ওই দিকে চলে যাও কেউ একটু। আর সবাই লাইন দিয়ে, কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না প্লিজ। যারা দাঁড়িয়ে আছে তারা আগে নেবে, কেউ যারা বসে আছে তারা বসে থাকুন। আপনারা বসুন, সবাই পাবেন। এই ভাই, এই লাল গেঞ্জি, বসো 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 নেই। এই ভাই, তুই কি হলে এটা হামান ওদিকে যা। এই কেউ উঠবেন না, এক এক করে একদম উঠবেন, এক এক করে নিয়ে চলে যাবেন। যত দ্রুত সম্ভব কেউ তাড়াহুড়ো করবেন না। আমাদের নেতৃত্বরা চলে যাও, যারা মঞ্চে আছে কেউ ওখান থেকে দেওয়া শুরু করো। যাক, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি সকলকে বলবো প্লিজ কেউ উঠবেন না। যারা ওখান থেকে নেবে, আমরা কালকে খুব অস্বস্তিতে পড়েছিলাম ভাঙড়ে, যার কারণে আজকের এই সিস্টেমটা আমরা করেছি। একদম মানে এক এক করে লাইন দিয়ে ওখান থেকে দিয়ে দেবে, সব নিয়ে চলে যাবে। আর বাইরে থেকে কেউ যেন ভিতরে একজন না ঢোকে। একদম ওদিকে যারা গেট আছে, ওই বাইরে থেকে গেটে আমাদের ছেলেরা দাঁড়িয়ে যাও। যারা বসে আছেন বসে থাকেন, উঠবেন না। যেগুলো আছে ওগুলো কমে গেলে আপনারা আস্তে আস্তে উঠতে শুরু করবেন। 10 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মধ্যে দেখুন সব ক্লিয়ার হয়ে যাবে। দেওয়া শুরু করে দাও। যারা দায়িত্বশীল নেতৃত্বরা আছেন